গাজায় সীমিত পরিসরে কার্যকর মানবিক অস্ত্রবিরতি, ২১ স্বেচ্ছাসেবী সহ আটক গাজামুখী জাহাজ। নতুন ফাঁদে পড়ল কি গাজাবাসী? উল্টো রথে ভারত বিদ্বেষী মালদ্বীপের মৈজু, মালেতে মোদির রাষ্ট্রীয় অভ্যর্থনা। চীনের সঙ্গ ছাড়তেই কি টোপ দিল ভারত? সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মালয়েশিয়া, পদত্যাগে রাজি হবেন কি আনোয়ার ইব্রাহিম? পড়ছে কেন জনপ্রিয়তা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজার ভূখণ্ডে আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটিতে ১০ ঘণ্টার মানবিক অস্ত্রবিরতি কার্যকর করেছে দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক চাপেও যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ইসরায়েলের আচমকা এমন পদক্ষেপে উকি দিচ্ছে নানা প্রশ্ন। গত বছর ফিলিস্তিনিদের রক্তপিপাসু বাহিনী গাজায় এমন উদ্যোগ নিলেও যার নজির সুখকর ছিল না। মানবিক অস্ত্রবিরতির আড়ালে নতুন ফন্দি কি আটছে ইসরায়েল? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজার ৩টি শহরে ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মানবিক সহযোগিতার পথ খুলতে এই সিদ্ধান্তের কথা বলা হলেও এর আড়ালে নতুন কোনো নিষ্ঠুর পরিকল্পনার আঁচ পাচ্ছেন বিশ্লেষকরা। কারণ হামাস সমঝোতা চায় না এমন অভিযোগে গত শুক্রবার কাতারের দোহায় যুদ্ধবিরতির মধ্যস্থতা আলোচনা থেকে সরে যায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। তাই প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিদের রক্তপিপাসু ইসরায়েল কেন এত মানবিক হওয়ার ভাব দেখাচ্ছে? ফিলিস্তিনিদের ওপর নতুন কোনো জুলুমের ষড়যন্ত্র করছে কি ইসরায়েল? হামাসের সাথে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দফায় গাজায় খাদ্য, চিকিৎসা সহ মানবিক সামগ্রী ঢোকার পথ অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু প্রশাসনের এই কৌশলে পুরো ভূখণ্ডটি একটি নরকে পরিণত হয়। চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ পরিস্থিতিতে প্রতিদিন ক্ষুধার নিদারুণ যন্ত্রণা ভোগ করে মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘের হিসাবে মাত্র গত কয়েকদিনে অনাহারে প্রাণহানি হয়েছে শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনির। এমন পরিস্থিতিতে রবিবার অস্ত্রবিরতির ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী IDF। জানানো হয়, গাজায় মানবিক সহায়তা বাড়াতে গাজা সিটি, আল মাওয়াসি আর দেইর আল বালা শহরে স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ থাকবে। কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন ওই এলাকায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েলি সেনারা। ত্রাণ ও ঔষধের গাড়িবহর বিনা বাধায় চলবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। একই সঙ্গে মানবিক সহায়তার নতুন করিডোর চালুর কথাও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এই ঘোষণার পর থেকে জর্ডান ও মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণের বহর ঢুকতে শুরু করেছে। গত বছর জুনে ইসরায়েল এমন পরিকল্পনা হাতে নিলেও পরিণতি ভালো ছিল না। সে সময় দক্ষিণ গাজায় প্রতিদিন ১১ ঘণ্টা সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছিল জায়নবাদী গোষ্ঠী। এটি কার্যকরের একদিনের ব্যবধানে দক্ষিণ গাজার রাফা সহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নির্বিচারে হত্যা করা হয় ফিলিস্তিনিদের। আগের নির্মম নজির আমলে নিয়ে বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের নতুন মানবিক পরিকল্পনা আষাঢ়ে গল্পে পরিবর্তিত হওয়ার জোরালো শঙ্কা রয়েছে, যা আবারও চোখে আঙুল দিয়ে দেখাবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের বেঁচে থাকা আর স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখাটাই এক ট্র্যাজেডি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে কৌশলগত অস্ত্রবিরতির ঘোষণা দিলেও ক্ষুধার কষ্ট দিয়ে ফিলিস্তিনিদের তিলে তিলে হত্যার বর্বর নৃশংসতা জারি রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করায় ১২ দেশের অন্তত ২১ স্বেচ্ছাসেবী সহ ফ্রিডম ফ্লোটিলার একটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। আর ২৪ ঘণ্টায় হত্যা করা হয়েছে ৭১ জন ফিলিস্তিনিকে, যার ৪২ জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। একদিকে ক্ষুধার কষ্ট, অন্যদিকে তাজা বোমার বিস্ফোরণ। ইসরায়েল যেন গাজায় সমস্ত সীমা অতিক্রম করে দমনপীড়নে মেতে উঠেছে। এদিকে ফ্রিডম ফ্লোটিলার হান্ডালা নামের একটি জাহাজ গাজায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে ইসরায়েলি বাহিনী ওই জাহাজটি জব্দ করে নিয়েছে। জাহাজে থাকা ১২টি দেশের ২১ জনকে আটক করা হয়। এই জাহাজটি গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করছিল। গাজায় সহায়তা পাঠানোর প্রচেষ্টায় থাকা হানজালা নৌযানটিকে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় জোরপূর্বক আটক করেছে বলে জানিয়েছে এই মিশনের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC। বিবৃতিতে বলা হয়, প্যালেস্টাইনের জলসীমার বাইরে ইসরায়েলি বাহিনী এই অভিযানটি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের বিরুদ্ধ। বিবৃতিতে তারা আরও জানায়, ইসরায়েলি বাহিনীর রাতের সময় জাহাজের ক্যামেরাগুলো বন্ধ করার পর থেকে হান্ডালার সঙ্গে তাদের সব রকম যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাহাজটি গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্য নিয়ে যাচ্ছিল। জাহাজের শিশুদের ফর্মুলা, ডায়পার, খাদ্য সামগ্রী ও বিভিন্ন ঔষধপত্র ছিল। তবে ইসরায়েলি বাহিনী জাহাজটিতে তল্লাশি চালিয়ে যাত্রীদের আটক করে এবং সব পণ্য জব্দ করে নেয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ জুলাই ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৭১ জন প্রাণ হারিয়েছেন। ৪২ জন ছিলেন ত্রাণ সংগ্রহ করতে যাওয়া একদম সাধারণ মানুষ। এদিকে গাজায় ক্ষুধার কারণে মৃত্যুর সারি পেরিয়ে চলেছে। ত্রাণ সংগ্রহ করার সময় এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি মানুষ ইসরায়েলি বাহিনী ও মার্কিন ভাড়াটে বাহিনীর হাতে নিহত হয়েছেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে স্বল্প পরিমাণে ত্রাণ বিমান থেকে ফেলে লোক দেখানো সহায়তা প্রদর্শনের চেষ্টা করেছে ইসরায়েল। এ সময় ত্রাণের ব্যাগের আঘাতে ১১ জন আহত হয়েছেন। এটি ইসরায়েলের পরিকল্পিত হামলা বলেও মনে করা হচ্ছে। এই ধরনের ত্রাণ বিতরণকে অকার্যকর ও ক্ষুধার্ত মানুষের জন্য প্রাণঘাতী বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গত কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের নানা দেশের সরকার গাজায় ইসরায়েলের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে। এদিকে গাজায় সহায়তা প্রেরণের নির্ধারিত স্থানগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। সিসির সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, তারা কখনোই এটি মেনে নিতে পারবেন না যে অসংখ্য মানুষ, বিশেষ করে শিশুদের বড় একটি অংশ অনাহারে মারা যাচ্ছে। এর আগে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ফ্রান্স। এই সিদ্ধান্তের পর ফ্রান্স জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের ভেতর ১৪২টি দেশের সঙ্গে একমত হবে, যারা ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে বা সেরকম পরিকল্পনা করছে। ইফাত জাহান, বাংলাভিশন। একসময় দিল্লির বিরুদ্ধে দখলদারিত্বের সাহসী কণ্ঠ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবার রাষ্ট্রীয় অতিথি করে দেশে ডেকে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নানান কর্মকাণ্ডে চীনপন্থীর তকমা গায়ে লাগানো মুইজ্জু একসঙ্গে বসে আন্তরিক আলাপচারিতার মাঝেই চুক্তি করেছেন মোদীর সাথে, সহায়তা নিয়েছেন স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে, আদায় করেছেন ১,০০০ কোটি রুপি ঋণের আশ্বাস। চীন থেকে ভারতের দিকে এই দিক পরিবর্তন কি আচমকা? মুইজ্জুর নীতি পরিবর্তন কি স্বেচ্ছায়, নাকি অর্থ আর সুযোগের হাতছানিতে গিলেছেন মোদির টোপ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক স্বার্থে চরম শত্রুকেও পাশে বসাতে জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনীতির খেলায় বন্ধুত্বের টোপ দিয়ে তিনি আবারও মালদ্বীপকে বানালেন দিল্লির মিত্র। একসময় ভারতকে দখলদার বলে অভিযুক্ত করেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে ইন্ডিয়া আউট আন্দোলন ছিল তার মূল হাতিয়ার। ভারতকে তাড়ানোর ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি, অথচ নিজ দেশের স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে ডেকে আনলেন ভারতীয় প্রধানমন্ত্রী। কিন্তু কোন স্বার্থে শত্রুকে কাছে টেনে নিচ্ছেন নরেন্দ্র মোদী? সম্প্রতি মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে দেশটির রাজধানী মালেতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও আবহাওয়া নিয়ে দুই দেশের মধ্যে হয়েছে একাধিক চুক্তি। দিল্লি ঘোষণা দিয়েছে বিভিন্ন খাতে ব্যবহারের জন্য তারা মালদ্বীপকে দেবে প্রায় ৫,০০০ কোটি টাকার লাইন অফ ক্রেডিট বা ঋণ সহায়তা। ভারতীয় মূল্যে দেশটিকে এর মধ্যেই সরবরাহ করা হয়েছে ৭২টি হেভি ভেহিকেল। স্বাক্ষর হয়েছে ৪টি সমঝোতা স্মারক ও ৩টি চুক্তি। মালদ্বীপের অভ্যন্তরীণ দুর্বলতাকে পুঁজি করে দেশটিকে আবারও ভারতমুখী হতে বাধ্য করেছে মোদী সরকার। গত ৬০ বছরের মধ্যে মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল মালদ্বীপ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক। প্রেসিডেন্ট মুইজ্জু শুরুতে ভারত বিরোধিতা করলেও দেশটির অন্যান্য প্রেসিডেন্টরা বরাবরই দিল্লিকে মিত্র হিসেবে দেখেছে। কিন্তু মুইজ্জু ক্ষমতায় আসার পর আমূল বদলে যায় পরিস্থিতি। ভারতের বিরোধিতা করে চীনকে নিজের মিত্র বানিয়েছিলেন তিনি। তবে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে চীনের কাছ থেকে তেমন কিছুই পায়নি মালদ্বীপ। এমন পরিস্থিতিতে চীনপন্থী হয়ে ওঠা দেশটিকে দলে টানার ঘটনা মোদীর কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আঞ্চলিক ভূরাজনীতিতে মালদ্বীপের মতো দ্বীপরাষ্ট্রের গুরুত্ব ভারতের কাছে অনেক বেশি। নেইবার ফার্স্ট নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতই গর্ব থাকুক, তার শাসনামলেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেড়েছে দিল্লির তিক্ততা। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে ঘিরে মোদীর পররাষ্ট্র নীতি নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। বাংলাদেশে 2024 সালে তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে দিল্লিপন্থী হাসিনা সরকারের। একইভাবে নেপাল, শ্রীলঙ্কা সহ একসময়ের মিত্র দেশগুলোতে এখন বইছে তীব্র ভারত বিরোধিতার হাওয়া। এমন অবস্থায় মালদ্বীপ ইস্যুতে মোদী প্রমাণ করলেন নিজের স্বার্থে শত্রুকেও বন্ধু বানাতে পারেন তিনি। মালদ্বীপের সঙ্গে নতুন করে ভারতের ঘনিষ্ঠতা খুব একটা ভালো চোখে দেখবে না চীন। ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াইয়ে দুই মিত্র দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জন্ম দিতে পারে নতুন উত্তেজনা। একসময়ের শত্রু মুইজ্জোর সঙ্গে মোদীর বন্ধুত্ব বেইজিংয়ের জন্য হতে পারে দুশ্চিন্তার কারণ। তবে যেরকম কূটনৈতিক ইউটার্নের মধ্য দিয়ে ভারতের ছায়ায় ঢুকে পড়েছে মালদ্বীপ, এর সুদূরপ্রসারী লাভ ক্ষতি নিয়ে থাকবে সংশয়ের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াই আর রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতিতে ক্ষমতায় আসার 3 বছর না যেতেই গণবিক্ষোভের মুখে পড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পদত্যাগের দাবিতে রাজধানীর কুয়ালালামপুর জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিরোধী দল। দীর্ঘ কারাবাসের পথ পেরিয়ে বিপুল জনপ্রিয়তায় ভর করে আবারও দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া এই নেতার বিরুদ্ধে হুট করেই কেন এই বিক্ষোভ? দাবি মেনে পদত্যাগ করবেন কি তিনি? বিস্তারিত মীর ফজলে রাব্বির প্রতিবেদনে। সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে 2022 সালের নভেম্বরে মালয়েশিয়ার ক্ষমতায় আসেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে বাড়তে থাকে জনসাধারণের অসন্তোষ। আর সেই জনরোষ এবার রূপ নিয়েছে আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের আন্দোলনে। 26 জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের বেশিরভাগই কালো টি শার্ট ও মাথায় তরুণ আনোয়ার লেখা ব্যান্ডানা পরেছিলেন, যার অর্থ সরে দাঁড়াও আনোয়ার। 2022 সালে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর থেকে এটিই ছিল প্রথম বড় জনসমাবেশ। বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হন। এরপর শহরের স্বাধীনতা স্কয়ারে শীর্ষ বিরোধী নেতারা বক্তৃতা দেন। পুলিশের ধারণা কমপক্ষে 18,000 বিক্ষোভকারী সেখানে উপস্থিত ছিলেন। চলতি মাসে 100 বছর বয়স পূর্ণ করা দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদও এতে অংশ নেন। মাহাতির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন। আনোয়ার ইব্রাহিম দুর্নীতি, স্বজনপ্রীতি ও গোষ্ঠীপ্রীতির বিরুদ্ধে লড়াই এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হন। কিন্তু বিরোধীদের অভিযোগ তিনি কেবলই আশ্বাস দিয়ে যাচ্ছেন, বাস্তবে কিছুই করছেন না। বিক্ষোভকারীরা মনে করেন আনোয়ার তার প্রতিশ্রুত সংস্কার ও স্বচ্ছতা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। আজ আমি এখানে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই দেখা যাবে যে আমাদের অর্থনীতি হুমকির মুখে। আনোয়ার ইব্রাহিম বিক্রয় পরিষেবা কর আরোপ করেছেন এবং বিদ্যুতের শুল্ক বাড়িয়েছেন। আমরা সকলেই জানি যে এখন খাবার কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। আমি জানি না সাধারণ মানুষ এই ভার কিভাবে বহন করবে। এই করগুলো প্রস্তুতকারকদের উপর আরোপ করা হয়, তাই এগুলো স্বয়ংক্রিয়ভাবে খাবারের দামকে প্রভাবিত করবে। জনরোষ কমাতে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা ও জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তবে এসব উদ্যোগ বিক্ষোভকারীদের থামাতে পারেনি। তাদের দাবি, কেবল স্বল্পমেয়াদী আর্থিক অনুদানে পরিবর্তন আসবে না। আনোয়ার সরকারকে বাস্তব সংস্কার দেখাতে হবে, নয়তো তাকে বিদায় নিতে হবে। আনোয়ার ইব্রাহিম গত প্রায় 3 বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার মেয়াদকালে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া সম্প্রতি সরকার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার পর আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হঠাৎ বন্ধ করার ইস্যুতে আনোয়ার ইব্রাহিমের দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতিও প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে সহপ্রধানমন্ত্রী আহমদ জাম্বিদ হামিদের 47টি মামলা হঠাৎ বন্ধ হওয়ায় সরকারের অভ্যন্তরেই সমালোচনার মুখোমুখি হন তিনি।
সম্প্রতি মেরডেকো সেন্টার ফর অপিনিয়ন রিসার্চ কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে মালয়েশিয়ার 55% ভোটার আনোয়ার ইব্রাহিমের কাজের প্রতি সন্তুষ্ট। তবে রাজনৈতিক নেতাদের সমর্থন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ মালয়েশিয়ার সরকার বিরোধী এই চলমান আন্দোলনের ক্ষমতাকে শক্তিশালী করেছে, যা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথ সুগম করতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রক্তাক্ত সীমান্ত সংঘর্ষের ধারাবাহিকতায় শেষমেশ মালয়েশিয়ায় শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এর মধ্যস্থতার প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবাদমান দুই দেশের নেতার সাথে ফোন আলাপ করেছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্ট্যাটাস দিয়ে মধ্যতার প্রক্রিয়ার তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্রই যুদ্ধবিরতিতে সম্ভব বলে আশাবাদী তিনি। লড়াই না থামলেও দুদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির অগ্রগতি হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ট্রাম্প। ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোমথাম ওয়েচায়াচাও। তিনি বলেন, কম্বোডিয়ায় সত্যিকারের আগ্রহ দেখালে শুধু যুদ্ধবিরতি হবে। আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট জানিয়েছেন, অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি চান নমপেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে 4 দিনের সংঘাতে অন্তত 33 জন নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 1,60,000-এরও বেশি মানুষ। 2030 সালের মধ্যে পানি শূন্য শহর হবে আফগানিস্তানের রাজধানী কাবুল। কোনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণী বা গতানুগতিক গালগল্প নয়, রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করে এই সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। কেন এমন পরিস্থিতি? গোটা একটি শহরের পরিবেশে বিপর্যয়ের ভয়াবহ দশার নজির কি হতে যাচ্ছে কাবুল? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। আফগানিস্তানের রাজধানী কাবুল হতে যাচ্ছে বিশ্বের প্রথম পানিশূন্য রাজধানী। সিএনএনে 2025 সালের জুলাইয়ে প্রকাশিত এক রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, কাবুলে পানি সংকটের অবস্থা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে আগামী 2030 সালের মধ্যে হয়তো শহরটিতে আর 1 ফোঁটাও পানি অবশিষ্ট থাকবে না। গবেষকরা এই অবস্থাকে এক্সট্রিম হিউম্যানিটেরিয়ান ক্যাটাস্ট্রফি বা চরম মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে শহরের প্রায় 50 লক্ষ মানুষ দিন দিন পানির জন্য মরিয়া হয়ে উঠছে। কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছরই কয়েক মিটার করে নিচে নামছে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে বলা হয়, কাবুলে 2000 সালের পর থেকে ভূগর্ভস্থ পানির স্তর কমেছে প্রায় 30 মিটার, যা শহরের পানির প্রধান উৎসকেই প্রায় নিঃশেষ করে দিয়েছে। শহরের একমাত্র ভরসা ছিল পাহাড়ি বরফ গলে গঠিত নদীগুলো, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সেই বরফের স্তর ধীরে ধীরে কমে যাচ্ছে। কাবুল শহরে এই পানির সংকট সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, শহরে অতিমাত্রায় জনসংখ্যা বৃদ্ধি ও অব্যবস্থাপনা। আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী কাবুলের জনসংখ্যা গত 2 দশকে দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে, কিন্তু শহরের অবকাঠামো বা পানির ব্যবস্থাপনায় সেই হারে উন্নয়ন হয়নি। দ্বিতীয়ত, অবৈধভাবে কুয়া খনন এবং ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত উত্তোলন ব্যাপকভাবে এই সংকটের জন্ম দিয়েছে। আফগানিস্তানের বর্তমান সরকার এই সংকট মোকাবেলায় কিছু সীমিত পদক্ষেপ গ্রহণ করেছে। জিনহুয়া নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, সরকার বর্তমানে কিছু এলাকায় কুয়ো খনন নিষিদ্ধ করেছে এবং পানি সরবরাহ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এই পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। তাছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক স্বীকৃতি না পাওয়ার কারণে অনেক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও সরাসরি সহায়তা দিতে পারছে না। এই অবস্থার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাবুলের দরিদ্র জনগোষ্ঠী। পানি সংগ্রহ করতে তাদের ঘন্টার পর ঘন্টা হাঁটতে হচ্ছে। অনেক সময় শিশুরা স্কুল বাদ দিয়ে পানি সংগ্রহে ব্যস্ত। লাইফ সায়েন্সের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, অনেক পরিবার প্রতিদিন মাত্র 20 থেকে 25 লিটার পানির উপর নির্ভর করে বেঁচে আছে, যা একজন মানুষের ন্যূনতম স্বাস্থ্যকর জীবনের জন্য প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে। বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছরের মধ্যে যদি দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে কাবুল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। শুধু পানি শূন্যতাই নয়, এর ফলে খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকি, অভ্যন্তরীণ উদ্বাস্তু সংকট এবং সামাজিক বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়, পানি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে শহরের মধ্যেই, কারণ পানি তখন হয়ে উঠবে সবচেয়ে মূল্যবান সম্পদ। গবেষকরা বলছেন, কাবুল শহরে অবিলম্বে রেইন ওয়াটার হারভেস্টিং, আধুনিক পানি পরিশোধন প্রযুক্তি, পানির অপচয় রোধে আইন এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজন হবে বিরাট আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা।
কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো বা উন্নত বিশ্বের দেশগুলো কি সাহায্য করবে তালেবান সরকারকে, নাকি বিশ্ব দেখবে পানিশূন্য এক শহরের পতন? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। জীবনের কোনো না কোনো সময়ে নিঃসঙ্গতায় ভোগেনি এমন মানুষ নেহাতি কম নয়। প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মৃত্যুর কারণও এই নিঃসঙ্গতা। একে রীতিমতো উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বলা হচ্ছে মানুষের আয়ু কমায় নিঃসঙ্গতা, ভঙ্গুর হয় সমাজ ব্যবস্থা। বর্তমানে পৃথিবীতে প্রতি 6 জনের 1 জন ভুগছেন এমন স্বাস্থ্য ঝুঁকিতে। এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? কেন একে রাজনৈতিক ব্যর্থতা বলছে WHO? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এক অদৃশ্য হুমকির কারণে দিন দিন বিশ্বব্যাপী মানুষের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে, কমছে মানুষের আয়ু। শুধু তাই নয়, সামাজিক বন্ধন ও কাঠামোগুলোও ভেঙে দিচ্ছে এই সমস্যা। এর নাম সামাজিক বিচ্ছিন্নতা বা নিঃসঙ্গতা। এটিকে উদ্বেগজনক হারে বাড়তে থাকা গুরুতর এক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে অভিহিত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। যখন কোনো ব্যক্তি পর্যাপ্ত সামাজিক সংযোগের মধ্যে থাকে না, বিদ্যমান সম্পর্কগুলো থেকে ইতিবাচক সমর্থন পায় না বা নেতিবাচক ও টানাপোড়েনময় সম্পর্কের সম্মুখীন হয়, তখনই দেখা দিতে থাকে বিচ্ছিন্নতা বা নিঃসঙ্গতা। প্রায়শই এই সমস্যাকে উপেক্ষা করা হয়, কিন্তু WHO বলছে এটি এক গুরুতর সমস্যা যা ক্রমশ বাড়ছে। নিঃসঙ্গতা নানাভাবে তৈরি হতে পারে। কেবল সঙ্গীর অভাবে নয়, সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়েও দেখা দিতে পারে এটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বর্তমানে গড়ে বিশ্বব্যাপী প্রতি 6 জনে 1 জন নিঃসঙ্গতায় ভুগছেন। কিশোর কিশোরী, যুবক যুবতী, প্রবীণ ও নিম্ন আয়ের দেশগুলোর মানুষদের মধ্যে এই হার আরও বেশি। নিঃসঙ্গতা কেবল মানসিক দশা নয়, এটি প্রাণঘাতীও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিশন অন সোশ্যাল কানেকশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে 2014 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর 8,71,000-এরও বেশি মৃত্যুর সাথে সংশ্লিষ্ট ছিল নিঃসঙ্গতা, অর্থাৎ প্রতি ঘন্টায় 100টি মৃত্যু। মানুষ হিসেবে সমাজের অন্যদের সাথে সম্পর্ক স্থাপন ও তা বজায় রাখার ক্ষমতাকে সামাজিক স্বাস্থ্য হিসেবে অভিহিত করছে WHO। তাদের মতে এই সামাজিক স্বাস্থ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মতোই অপরিহার্য। কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা ও নীতি নির্ধারকরা এ বিষয়টিকে অবহেলা করে এসেছে। মানুষ মূলত সামাজিক জীব। ছোটবেলা থেকেই অন্যের সাথে সম্পর্কের ধরনগুলো মানুষের চিন্তা, আবেগ ও জীবনযাপনকে প্রভাবিত করে। এর বিপরীতে নিঃসঙ্গতা বা সামাজিক বিচ্ছিন্নতা হৃদরোগ, স্ট্রোক, বিষণ্ণতা, উদ্বেগ, স্মৃতিবিভ্রাট ও অকাল মৃত্যুর ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে কাজের ওপরেও এর প্রভাব পড়ে। এর ফলে সমাজ ও অর্থনীতি বাৎসরিক হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির শিকার হয়। সার্বিক প্রেক্ষাপটে সমাজ ও ব্যক্তির মধ্যে সংযোগ শক্তিশালী করতে বেশ কিছু করণীয় তুলে ধরা হয়েছে কমিশন অন সোশ্যাল কানেকশনের প্রতিবেদনে। প্রতিটি দেশকে জাতীয় নীতি থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া, সচেতনতামূলক প্রচারণা চালানো এবং ব্যক্তি পর্যায়ে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিচ্ছে WHO। সামাজিক সংযোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে তারা। WHOর প্রস্তাবিত বৈশ্বিক রোডম্যাপে 5টি বিষয়কে মূল স্তম্ভ বিবেচনা করা হয়েছে। এগুলো হলো সামাজিক স্বাস্থ্য বিষয়ক নীতি প্রণয়ন, গবেষণা, মধ্যস্থতাকারীর ভূমিকা পালন, সমাজে নিঃসঙ্গতার ব্যাপকতা নির্ণয় ও তা দূরীকরণে সম্পৃক্ততা তৈরি করা। বিশ্বব্যাপী নিঃসঙ্গতা বাড়ার পেছনে রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে WHO। নিঃসঙ্গতা কেবল ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয় নয়, এটি অর্থনৈতিক সমৃদ্ধি, জাতীয় স্থিতিশীলতা ও সামাজিক সংহতির সাথেও সংশ্লিষ্ট। যেসব সমাজে সামাজিক সংযোগ বেশি, সেগুলো বেশি মাত্রায় উদ্ভাবনী শক্তি সম্পন্ন, নিরাপদ ও যে কোনো সংকট মোকাবেলায় অধিক সক্ষম। ফলে অদৃশ্য এই ব্যাধি নিরসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, চুপ করে থাকার সময় নেই। একদিন দেরি মানেই অকালে আরও কিছু প্রাণ হারানো। সামাজিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি মানবিক প্রয়োজন। এখন অবশ্যই এটিকে রাজনৈতিকভাবে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। হিজল জুবায়ের, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।